ওয়েট 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 বন্ধুরা, আজকে ভিডিওটা তোমার জন্যে। আজকে আমরা দেখব বাস্তব সংখ্যার ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা আছে বাস্তব সংখ্যার, সেই চ্যাপ্টারে পুরো সলিউশন কিভাবে করব তা পুরোটাই আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা স্কিপ না করলে তুমি যদি সম্পূর্ণ দেখো, তাহলে বাস্তব সংখ্যায় কোষে দেখি 1.1 যা যা অঙ্ক আছে তুমি পুরোটাই করতে পারবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের বিষয়বস্তু বাস্তব সংখ্যার কোষে দেখি 1.1। প্রথম অঙ্ক কি আছে? প্রথম অঙ্ক আছে মূলাদের সংখ্যা কাকে বলে, এবং 4টি মূলাদের সংখ্যা লিখি। মূলাদের সংখ্যা কাকে বলে, মূলাদের সংখ্যা কাকে বলে এইটাকে শুধু দেখে রাখো। এই পি বাই কিউ, পি বাই কিউ এই জিনিসটা কিছু দেখে রাখো, আর সংজ্ঞা জানতে হবে না, সংজ্ঞা হয়ে গেছে। তাহলে পি বাই কিউ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকেই মূলদ সংখ্যা বলে। এবার কোন কোন সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সাম অফ এক্সাম্পল হিসেবে যদি দেখাই, ভাবা যাক ভগ্নাংশ আকার। ভগ্নাংশ আকার মানে দেখা যাচ্ছে 2/3, এটা পি বাই কিউ আকার ফর্মে আছে। তাহলে এটা কি শুধু ভগ্নাংশ হলো? না, এটার সঙ্গে একটা মূলদ সংখ্যাও হলো। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে 3/2, 3/2 এটাও পি বাই কিউ আকার ফর্মে আছে, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। এবার দেখা যাচ্ছে শুধু 4 আছে, তাহলে এই 4 কে একটা মূলদ সংখ্যা? হ্যাঁ, 4ও একটা মূলদ সংখ্যা। কিভাবে হচ্ছে? 4-এর নিচে কিছু নেই মানে কি আছে? 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4/1 এটাও কি পি বাই কিউ আকারে আসছে। তো আর একটা যদি আমি ধরে নেই, তাহলে সেটা দেখা যাচ্ছে 0। 0 একটা মূলদের সংখ্যা। 0 কিভাবে মূলদের সংখ্যা হচ্ছে? 0-র নিচে কি? 0 নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে, তাহলে 0/1, তাহলে 0 কি একটা মূলদের সংখ্যা। তাহলে এই যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদের সংখ্যা বলে। এক্সাম্পল 2/3, 3/2, 4, 0 এগুলো হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, এবারে পরের কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেনে কি বলছে, 0 কি একটি মূলদের সংখ্যা? 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0 এবং পি ও কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে। তাহলে 0 কে একটা মূলদের সংখ্যা, দেখা যাক। এই 0 বসালাম, তাহলে মূলদ সংখ্যা হওয়ার শর্ত কি? মূলদ সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ পেতে হবে কোন সংখ্যাকে। শেষে 0 হোক, 1 হোক, 2 হোক, 1000 হোক, লাখ হোক, যা হোক, তাহলে 0 কে পি বাই কিউ আকারে কি প্রকাশ করা যায়? হ্যাঁ যায়। কেন, কি করে যায়? 0-র নিচে, 0-র নিচে কিছু নেই মানে কি আছে? যে কোনো সংখ্যারই নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 0 একটা সংখ্যা, তাহলে এর নিচে কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে 0/1 সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে 0 একটা কি সংখ্যা? 0 একটি মূলদ সংখ্যা। তাহলে 0 ইকুয়াল টু মূলদ সংখ্যা। তাহলে 0 একটি মূলদ সংখ্যা। এইবারে আমরা 3 নম্বর দাগের কোশ্চেনটা দেখে নেই। 3 নম্বর দাগটা কি আছে? নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছি। আমাদেরকে আগে জানতে হবে সংখ্যা রেখাটা কি। সংখ্যা রেখা কি আগে সেটা দেখো। এটাকে আমি 0 ধরলাম, 0। এই জিরোর এই জিরো লেফট সাইডে, এই জিরো লেফট সাইডে যা হবে সবই ঋণাত্মক বা মাইনাস হবে, আর এই জিরো রাইট সাইডে যা হবে তা ধনাত্মক হবে এবং অথবা পজিটিভ হবে। তাহলে 0 এই পাশে +1, +2, +3, +4 করে অসীম অবধি যাওয়া যায়। এই পাশে -1, -2, -3 এরকম ভাবে অসীম অবধি যাওয়া যায় এই সাইডেও। ঠিক আছে, লেফট সাইডেও অসীম অবধি যাওয়া যায়। এইটা হচ্ছে পুরোটা একটা সংখ্যা রেখা। তাহলে এটা কি? এটা হচ্ছে পুরোটা একটা সংখ্যা রেখা।
তাহলে এইটাই হচ্ছে সংখ্যা রেখা। এটা কি সংখ্যা রেখা। তাহলে এইটা হচ্ছে পুরোটা সংখ্যা রেখা। তাহলে এইটা হচ্ছে সংখ্যা রেখা। এইবারে বলছে এই সংখ্যা রেখায় 7, -4, 3/5, 9/2, 2/9, 11/5, 13/4 এইগুলোর মান বসাতে। তো সেগুলো কিভাবে বসাবো দেখে নেই। প্রথম বলছে 7, এই সংখ্যাকে 7 সংখ্যাটাকে সংখ্যা রেখায় বসাতে। কিভাবে বসাবো? তাহলে 7 7 এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় বসাতে বলেছে, ঠিক আছে। আমরা আগে সংখ্যা রেখাটা আগে লিখবো। কি হবে? 7 মানে কি, আগে সংখ্যাটা কি দেখতে হবে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তার মানে জিরোর কোন সাইডে হবে? রাইট সাইডে, ডান দিকে, যেহেতু এটা পজিটিভ। যদি নেগেটিভ হতো তাহলে জিরো লেফট সাইডে হতো। তাহলে এটা 7, তাহলে পজিটিভ। তাহলে এই হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, আর 0 এই পাশে কি হবে? নেগেটিভ। তাহলে এই হচ্ছে 7। তাহলে এই হচ্ছে সংখ্যা রেখাটার অবস্থান, এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক এইটাই। ঠিক আছে, এটা হলো 7 এর অবস্থান। পরে কি বলছে? -4। -4 কি হবে? তাহলে -4 এর অবস্থান কি হবে? এই যে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে 3/5, ঠিক আছে। 3/5 এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় বসাতে বলছে। 3/5 এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় বসাতে বলছে। তাহলে 3/5টাকে তুমি সংখ্যা রেখায় কিভাবে বসাতে পারবে? একটা গুরুত্বপূর্ণ টপিক শোনো। যখন লব ছোট হর বড় হয় তখন তার অবস্থান 0 থেকে 1-এর মধ্যে হয়। যখন লব ছোট হর বড় হয় তখন তার অবস্থান 0 থেকে 1-এর মধ্যিখানে হয়। ওপরেরটা কি? লব। নিচেরটা কি? হর। লব কি? ছোট, হর কি? বড়। তাহলে এর অবস্থান কি হবে? সংখ্যা রেখায় এর অবস্থান 0 থেকে 1-এর মধ্যিখানে। অবস্থান কি হবে? 0 থেকে 1-এর মধ্যিখানে হবে। ঠিক আছে, বোঝা গেছে। এই 0 থেকে 1-এর মধ্যিখানে কিভাবে হবে সেটা একটা বড় কোশ্চেন তোমাদের মনে আসবে। দেখো কিভাবে হবে। এই 0 বসালে, ঠিক আছে। এবার আমরা কেমন সংখ্যা রেখা কেমন বসে, এখানে 1, এখানে 2, কিন্তু এই 0 থেকে 1-এর মধ্যিখানে এই 3/5-এর অবস্থান হবে। কি হবে দেখে নাও। আমি এই 0 বসালাম আর এই 1 বসালাম। এই 1-এর পরে যেমন 2 হয়, যেমন 3 হয়, 4 করে যতদূর যাওয়া যায়। 0 লেফট সাইডে কি হবে? ঋণাত্মক। ঠিক আছে, হলো। এবার 0 থেকে 1-এর মধ্যিখানে হবে 3/5-এর অবস্থান। নিচে কত আছে? 5। 5-এর থেকে 1 ঘর কম কোন সংখ্যা হয়? 4। তাহলে 0 থেকে 1-এর মধ্যিখানে কটা ঘর হবে? নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার থেকে 1 ঘর কম হবে। তাহলে নিচে কত আছে? 5। তাহলে 0 থেকে 1-এর মধ্যিখানে কটা ঘর হবে? 4টে ঘর। 1টা, 2টো, 3টে, 4টে। প্রথম ঘরের নাম কি হবে? 1/5। দ্বিতীয় ঘরের নাম 2/5। তৃতীয় ঘরের নাম 3/5। চতুর্থ ঘরের নাম 4/5। তাহলে ঠিক আছে। এবার দেখো 3/5 কোথায়? এই যে হচ্ছে 3/5। তাহলে এটা হচ্ছে তার অবস্থান। ঠিক আছে, হয়ে গেল। এইবারে নেক্সট কোশ্চেনটা দেখি। 9/2। 9/2 এটাকে কিভাবে সংখ্যা রেখায় বসাবো দেখে নেব। 9/2
9/2 কে সংখ্যা রেখায় বসাবো কিভাবে? ওপরে কি লব, নিচে হর, লব বড় হর ছোট যদি হয় তাহলে সেটাকে ভগ্নাংশ আকারে নিয়ে আসতে হবে। ভাগ করো, 4×2 = 8, 4×1/2। ঠিক আছে, 4×1/2 এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে 4×1/2 এটা 4-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট। এটার মানে হচ্ছে 4 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট। তার মানে অবস্থান কোথায় হবে? 4 আর 5-এর মধ্যিখানে। এবার দেখো সংখ্যা রেখায় বসাই। 0 -1 -2 1 2 3 4 5। এর অবস্থান 4 আর 5-এর মধ্যিখানে হবে, এই 4 আর এই 5-এর মধ্যিখানে হবে। নিচে কত আছে? 2। নিচে যে সংখ্যাটা থাকবে তার চেয়ে এক ঘর কম হবে। তাহলে 4 আর 5-এর মধ্যিখানে কটা ঘর হবে? 2 আছে এখানে, তাহলে একটা ঘর হবে। তাহলে এই হচ্ছে 4×1/2, এই হচ্ছে তার অবস্থান। বোঝা গেছে? এই 4×1/2 এর মানে হচ্ছে 4-এর থেকে বড়, 5-এর থেকে ছোট, কিন্তু 4 আর 5-এর মধ্যে কটা ঘর হবে সেটা নির্ণয় করছে কি নিচে যে সংখ্যাটা আছে সেইটা। নিচে যে সংখ্যাটা থাকবে তার থেকে এক ঘর কম হবে। তাহলে নিচে 2 আছে, তার মানে এখানে 4 আর 5-এর মধ্যখানে একটা ঘর হলো। ঠিক আছে, এবারে পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা বলছে 2/9, ওপরে কি লব, নিচে কি হর। তাহলে 2/9 এটাকে সংখ্যা রেখা কিভাবে বসাবো? লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তার মানে অবস্থান 0 থেকে 1-এর মধ্যে। 0 থেকে 1-এর মধ্যে, যেহেতু লব ছোট হর বড়, তাহলে এর অবস্থান 0 থেকে 1-এর মধ্যে। নিচে কত আছে? 9 আছে। তাহলে 0 থেকে 1-এর মধ্যে কটা ঘর হবে? নিচে যেটা থাকবে তার চেয়ে এক ঘর কম, তাহলে 0 থেকে 1-এর মধ্যে এখানে কটা ঘর হবে? হ্যাঁ ঠিক ধরেছো, 8টা। দেখো এবার 0 লেফট সাইডে -1 -2। ঠিক আছে, এবার 0 থেকে এই 1, এই 2, এই 3, 0 থেকে 1-এর মধ্যে এখানে কটা ঘর হবে? নিচে কত আছে? 9, তাহলে এক ঘর কম। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি হবে? 1/9, সেকেন্ড 2/9, থার্ড 3/9, 4/9, 5/9, 6/9, 2/9। এই হচ্ছে তার অবস্থান। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, আমি শুধু বোঝানোর ক্ষেত্রে এই লব আর হরটা লিখেছি, তোমাদের এটা লেখার দরকার নেই। ঠিক আছে, আমি শুধু বোঝানোর ক্ষেত্রে লিখেছি। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন আছে 11/5, এটাকে সংখ্যা রেখায় বসাতে বলেছে। 11/5 কে সংখ্যা রেখায় বসাতে বলেছি। 11/5, লব বড় হর ছোট, তাহলে ভাগ করতে হবে। 11, 5×2 = 10, 2×1/5। এটার মানে কি? 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট, তার মানে অবস্থান কি হবে? 2 থেকে 3-এর মধ্যিখানে হবে। ঠিক আছে, 2 থেকে 3-এর মধ্যিখানে হবে। 2 থেকে 3-এর মধ্যিখানে কটা ঘর হবে? নিচে কত আছে? 5, তাহলে তার থেকে এক ঘর কম, 4। তাহলে 2 থেকে 3-এর মধ্যে কটা ঘর হবে? 4টে ঘর। এবার সংখ্যা রেখায় বসাচ্ছি, দেখো 0 1 2 3 4 5। 2 থেকে 3-এর মধ্যে কটা ঘর হবে? নিচে 5 আছে, তাহলে কটা ঘর হবে? 4টে। একটা, দুটো, তিনটে, 4টে। ফার্স্ট কি হবে? ফার্স্ট হবে 2/1/5, সেকেন্ড হবে 2/2/5, থার্ড হবে 2/3/5, ফোর্থ হবে 2/4/5। কি বের করতে? 2/1/5, তাহলে এই যে 2/1/5, এটা হচ্ছে তার অবস্থান। বোঝা গেছে? 7 নম্বর অঙ্কটা দেখি। -13/4 মানে নেগেটিভ। নেগেটিভ মানে কি? ভাবতে থাকো।
-13/4 নেগেটিভ। নেগেটিভ মানে কি ভাবলে জিরোর লেফট সাইডে হবে, কিন্তু কিন্তু এটা নেগেটিভ থাকলে, নেগেটিভ যেমন আছে তেমনই এটা ওপরেরটা বড় নিচেরটা ছোট, মানে লব বড় হর ছোট, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগটা করি, 13, 3 × 4 = 12, 3×1/4 মাইনাস চলে আসবে, -3×1/4। তাহলে -3×1/4 এর মানে হচ্ছে এর অবস্থান -3 থেকে বড় কিন্তু -4 থেকে ছোট। -3 থেকে -4 মধ্যে অবস্থান হবে, ঠিক আছে। যেহেতু মাইনাস আছে তাই -3 থেকে -4 মধ্যে -3 থেকে বড় কিন্তু -4 থেকে ছোট। এইবার দেখো -3 আর -4 মধ্যে কটা ঘর হবে, নিচে কত হচ্ছে 4, তাহলে কটা ঘর হবে, নিচে যেটা থাকবে তার চেয়ে এক ঘর কম, তাহলে 3টে। -3 থেকে -4 মধ্যে 3টে ঘর হবে। এবার দেখো এই 0, এই -1, এই -2, এই -3, এই হচ্ছে -4, ঠিক আছে। আর এই সাইডে হচ্ছে 1, 2, 3, 4, ঠিক আছে। -3 থেকে -4 মধ্যখানে নিচে আছে 4, তাহলে কটা ঘর হবে, 3টে ঘর -3 থেকে -4 মধ্যে, একটা, দুটো, 3টে। প্রথম ঘরের নাম কি হবে, -3/1/4, দ্বিতীয় ঘরের নাম -3/2/4, তৃতীয় ঘরের নাম -3/3/4। তাহলে এই হচ্ছে -3/1/4, তাহলে এটা হচ্ছে তার অবস্থান, বোঝা গেছে। মাইনাস আছে তাই জিরোর বাঁ সাইডে -3/1/4, তার মানে হচ্ছে -3 থেকে বড় -4 থেকে ছোট। এর অবস্থান কি হবে, -3 থেকে -4 মধ্যখানে হবে। নিচে এই -3 থেকে -4 মধ্যখানে কটা ঘর হবে, নিচে কত আছে 4, 4-এর চেয়ে এক ঘর কম 3, একটা, দুটো, 3টে, বোঝা গেছে। পরের অঙ্কটা দেখি। বলছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা রেখা পাবে, মানে দুখানা সংখ্যা দিয়েছে, সেই সংখ্যাগুলোকে সেই সংখ্যাগুলোর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে বলেছে এবং সেটাকে সংখ্যা রেখায় বসাতে বলেছে। ফার্স্ট আছে 4 ও 5, ফার্স্ট 4 ও 5, 4 ও 5 এই দুটো মূলদ সংখ্যা আছে, ঠিক আছে, সরি, হ্যাঁ মূলদ সংখ্যা। এর মধ্যখানে একটা মূলদ সংখ্যা বের করতে বলেছে। কি করে বের করবো, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার যোগ হবে, তারপরে সেই যোগফলটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখে নাও, 4 + 5 কত আসলো, 9। 9কে যদি 2 দিয়ে ভাগ করো, সরি, 4×1/2, ঠিক আছে। এই 4×1/2টাকে এবার সংখ্যা রেখায় বসাতে হবে। কিভাবে বসাবে, দেখো আমি তোমাদের এর আগে একটা অঙ্ক করিয়েছি, সেখানে 4×1/2 এটাকে আমি সংখ্যা রেখায় বসিয়েছি। তো আমি এই সংখ্যা রেখায় বসানোটা আর বসাবো না, মানে এখানে আর করবো না। তোমরা ভিডিওর একটু আগের অংশে গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারবে। আচ্ছা, পরে কি বলছি, 1 ও 2, 1 ও 2 এই দুটোকে একটা সংখ্যা রেখায় 1 ও 2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে বলেছে এবং একটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। 1 ও 2 কি করতে হবে, ফার্স্ট 1 আর 2 এর যোগফল করতে হবে, যোগফল কি 3, যোগফলটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3/2। এবার এটাকে ভগ্নাংশ আকারে নিয়ে এসো, 1/1/2। 1/1/2 এর মানে কি, 1/1/2 এর মানে হচ্ছে এই যে 1/1/2 এটা 1-এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট, তার মানে অবস্থান কি হবে, 1 থেকে 2 এর মধ্যখানে হবে। আর 1 থেকে 2 এর মধ্যখানে কটা ঘর হবে, নিচে 2 আছে তাহলে কটা ঘর হবে, একটা ঘর। 1 থেকে 2 এর মধ্যখানের অবস্থান হবে, আর 1 আর 2 এর মধ্যখানে একটা ঘর হবে, সেটাই হবে 1/1/2। দেখে নাও সংখ্যা রেখায় বসাচ্ছি, এই 0, এই 1, এই হচ্ছে 2, ঠিক আছে। 1 আর 2 এর মধ্যখানে অবস্থানে বসছে, নিচে 2 আছে তাই 1 আর 2 এর মধ্যখানে একটা ঘর, সেটাই হবে 1/1/2।
বোঝা গেছে? পরের অঙ্কটা কি বলছে, একের চারে একের দুইয়ের মধ্যে, একের চারে একের দুইয়ের মধ্যে একটি মূলদ সংখ্যা লিখে এবং সংখ্যা রেখায় বসাই। একের চার ও একের দুই, এই দুটো ফার্স্ট কি করতে যোগ করতে হবে, সেই যোগফলটাকে দুই দিয়ে ভাগ করতে হবে। একের চার আর একের দুই যোগ করো, তিনের আটটাকে সংখ্যা রেখায় বসাতে বলছে, তিনের আটটাকে সংখ্যা রেখায় বসাতে বলছে। ভালো করে বোঝো, তিনের আট, ওপরে কি থাকে লব, নিচে কি থাকে হর, তাহলে তিন ছোট মানে লব ছোট হর বড়, তার মানে অবস্থান কি হবে, জিরো থেকে একের মধ্যিখানে হবে। জিরো থেকে একের মধ্যিখানে হলে জিরো থেকে একের মধ্যে কটা ঘর হবে, নিচে কত আছে আট, আটের থেকে এক ঘর কম সাত, তাহলে জিরো থেকে একের মধ্যিখানে কটা ঘর হবে, সাতটা। দেখে নাও, সংখ্যা রেখায় বসাচ্ছি তিনের আটটাকে, তিনের আটকে সংখ্যা রেখায় বসাচ্ছি, এই জিরো, এই হচ্ছে ওয়ান, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, একের আট, দুইয়ের আট, তিনের আট, চারের আট, পাঁচের আট, ছয়ের আট, সাতের আট। ঠিক আছে, তিনের আট, এই হচ্ছে তার অবস্থান, বোঝা গেছে? পরের অঙ্কটা দেখি, মাইনাস এক ও একের দুই, মাইনাস এক ও একের দুই, মাইনাস এক ও একের দুইয়ের মধ্যে একটা মূলদ সংখ্যা লিখতে বলেছে, মাইনাস এক ও একের দুই। ফার্স্ট কি হবে, মাইনাস এক প্লাস একের দুই যোগ করতে হবে, যোগ করলাম, দুই আর মাইনাস এক গুণ করলে মাইনাস দুই, দুই আর দুই দিয়ে ভাগলে এক, প্লাস সেই এককে একের সাথে গুণ করলে এক, মাইনাস টু বড়, তাহলে মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু, এটাকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু, সরি মাইনাস ওয়ান বাই ফোর। ভালো করে দেখো, ফার্স্ট দেখো যে এটার মাইনাস আছে, তার মানে এর অবস্থান কি হবে, জিরো লেফট সাইডে হবে যেহেতু মাইনাস আছে। এবার দেখো লব ছোট হর বড়, তার মানে এর অবস্থান কি হবে, জিরো থেকে একের মধ্যে, ঠিক আছে, জিরো থেকে একের মধ্যে কটা ঘর হবে, নিচে কত আছে চার, তাহলে চারের থেকে এক ঘর কম তিন, তাহলে জিরো থেকে একের মধ্যে এখানে তিন হবে, সরি এটা একটু ভুল বললাম, জিরো থেকে মাইনাস এক, এর অবস্থান জিরো থেকে মাইনাস একের মধ্যিখানে হবে, কেন কি এটা মাইনাস আছে, তো ঠিক আছে, জিরো থেকে মাইনাস একের মধ্যিখানে হবে, আর জিরো থেকে মাইনাস একের মধ্যিখানে তিনটে ঘর হবে, কেন কি নিচে চার আছে, চারের থেকে এক ঘর কম তিন। এর সংখ্যা রেখায় যদি এটা যদি বসাই, এই ধরো জিরো, এই ওয়ান, এই টু, এই হচ্ছে মাইনাস ওয়ান, এই হচ্ছে মাইনাস টু, জিরো থেকে একের মধ্যে কটা ঘর হবে, তিনটে, একটা দুটো তিনটে, ফার্স্ট ঘর কি হবে, মাইনাস এক বাই চার, মাইনাস দুই বাই চার, মাইনাস তিন বাই চার, এইটা হচ্ছে তার অবস্থান, বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, পরের অঙ্ক কি বলছে, পরের অঙ্ক বলছে একের চার ও একের তিনের মধ্যে একটা মূলদ সংখ্যা বের করি, একের চার ও একের তিন, ঠিক আছে, একের চার আর একের তিনের ভিতরে মূলদ সংখ্যা বের করতে বলেছে, একের চার প্লাস একের তিন, তিনে চারি বারো, লসাগু করলে চার আর তিন তিন, প্লাস চার, সাত বাই বারো ভাগ দুই, সাত বাই বারো ইন্টু এক বাই দুই, সাত বাই চব্বিশ। ভালো করে দেখো, ওপরে কি আছে সাত, নিচে কি আছে চব্বিশ, কোনটা বড়, নিচের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা বড় হলে এর অবস্থান কি হবে, জিরো থেকে একের মধ্যিখানে হবে, তাহলে অবস্থান কি হবে, জিরো থেকে একের মধ্যিখানে হবে, নিচে কত আছে চব্বিশ আছে, তাই চব্বিশ হচ্ছে এক ঘর কম তেইশ, তাহলে জিরো থেকে একের মধ্যিখানে 23 খানা ঘর হবে,
0 থেকে 1 এর মধ্যে 23টা ঘর হবে। এবার দেখো, 7 24কে সংখ্যা রেখায় বসাচ্ছি। এই 0 আর এই 1 এই 2, এই 0 এই পাশে এই -1, এই 0 থেকে 1 এর মধ্যখানে নিচে আছে 24, তাহলে 24-এর থেকে 1 ঘর কম 23, তাহলে 0 থেকে 1 এর মধ্যে 23 খানা ঘর হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। ফার্স্ট ঘরের নাম কি হবে? 1/24। সেকেন্ড ঘরের নাম 2/24, 3/24, 4/24, 5/24, 6/24, এই হচ্ছে 7/24। এইটা হচ্ছে তার অবস্থান। এবার এই 7/24 এবারে 8/24, 9/24, 10/24, 11/24, 12/24, ঠিক আছে? এরকম ভাবে পুরো এই অবধি যাবে 23/24 করে, ঠিক আছে? 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21 22 23। এই এখানে আসবে 23/24, তারপরে হবে 1, ঠিক আছে? এইগুলো তোমরা একটু লিখে নিও, ঠিক আছে? পরের অঙ্কটা দেখি। -2 ও 1 এর মধ্যে যোগফল। -2 ও -1 কি হবে? আর যোগ করতে হবে, তাহলে -2 প্লাস -1, তাহলে কি হয়? -2 প্লাসে মাইনাসে -1, তাহলে -2 -1 -3। এটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে 3 কে যদি ভাগ করো -1/2, এর অবস্থান -1 এর থেকে বড়, -2 থেকে ছোট, ঠিক আছে? তার মানে এর অবস্থান হবে এই 0, এই -1, এই -2, 2 আছে, তার মানে একটা ঘর -1/2, 0 1 2 3, ঠিক আছে? এটা হচ্ছে তার অ্যান্সার। এই যে পরের অঙ্কগুলো দেখি। বলছে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলছে এবং সেটাকে সংখ্যা রেখায় বসাতে বলছে। আগে কি বলছিল? দুটো মূলদ সংখ্যা দিচ্ছিল, তার ভিতরে একটি মূলদ সংখ্যা লিখতে বলছে, কিন্তু এবার বলছে 3টে। কি করে লিখবে? প্রথমেই বলে যে 4 ও 5, কি করে লিখবে? 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখতে বলছে। ফার্স্ট আগে দেখতে হবে, এই 4 কে ধরতে হবে x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 5। আচ্ছা, কটা মূলদ সংখ্যা বের করতে বলেছে? 3টে। n ইকুয়াল টু 3, এই n হচ্ছে যে কটি মূলদ সংখ্যা বের করতে বলবে n ইকুয়াল টু সেই সংখ্যা হবে। যদি 4টি মূলদ সংখ্যা বের করতে তাহলে 4 হতো, ঠিক আছে? এইবার দেখো কটা কটা মূলদ সংখ্যা বের করে? 3টে। দেখো x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, ঠিক আছে? এবার তোমরা ভাবছো ডি, এই ডি, এই ডি, এই ডি এর মান কোথায়? ডি এর মান বের করবো। দেখো ডি ইকুয়াল টু y মাইনাস এক্স বাই এন প্লাস 1, ঠিক আছে? এখান থেকে y এর ভ্যালু দেখো, y এর ভ্যালু কত? 5, বসাও 5। x এর ভ্যালু কত? 4, 5 মাইনাস 4। n এর ভ্যালু কত? 3, তাহলে কত আসছে? 1/4। তাহলে ডি এর ভ্যালু কত? 1/4। এবার দেখো এক্স এর ভ্যালু কত? 4, 4 প্লাস 1/4। এক্স এর ভ্যালু কত? 4 প্লাস 2 ইন্টু 1/4। এক্স এর ভ্যালু 4 প্লাস 3 ইন্টু ডি এর ভ্যালু 1/4। বোঝা গেছে? এবারে ক্যালকুলেশনটা করো। এটা আমি ক্যালকুলেশনটা এক চান্সে করে দিচ্ছি।
তোমরা এখান থেকে ভেঙেও করতে পারো বা এটাও করে দিতে পারো, অসুবিধা নেই। 17/4, 18/4, 19/4। 17/4, 18/4, 19/4, ঠিক আছে। এই তিনটেকে এবার সংখ্যা রেখায় বসাতে বলছে। এবার এদেরকে ভগ্নাংশ আকারে নিয়ে আসতে হবে। দেখো 17/4টাকে যদি আমি ভাঙি, 17, 17, 4 4 16, 4 পূর্ণ 1/4, তাহলে 17/4 মানে 4 পূর্ণ 1/4, 4 পূর্ণ 1/4। 18/4 মানে 4 পূর্ণ 2/4, 19/4 মানে 4 পূর্ণ 3/4। ঠিক এই প্রসেসেই আমি 18/4, 19/4টাকে ভেঙেছি, তোমরা ভেঙে দেখে নিয়ে করতে পারো। এটাই আসবে 4 পূর্ণ 1/4, 4 পূর্ণ 2/4, 4 পূর্ণ 3/4। এবার এই 4 পূর্ণ 1/4, 4 পূর্ণ 2/4, 4 পূর্ণ 3/4 কে সংখ্যা রেখায় বসাবো। 4 পূর্ণ 1/4, 4 পূর্ণ 2/4, 4 পূর্ণ 3/4 এর মানে হচ্ছে এই প্রত্যেক কটে 4-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট। আর প্রত্যেক কটের নিচে কি আছে, 4 আছে। তার মানে 4 আর 5-এর মধ্যখানে অবস্থানে কটা ঘর হবে, 3টে ঘর। যেহেতু 4 আছে তাহলে এক ঘর কম, তাহলে 3টে। 4 আর 5-এর মধ্যখানে কটা ঘর হবে, 3টে। একটা, দুটো, 3টে। প্রথমটার নাম হবে 4 পূর্ণ 1/4, দ্বিতীয়টা 4 পূর্ণ 2/4, তৃতীয়টা 4 পূর্ণ 3/4। তাহলে এই হচ্ছে তাদের অবস্থান। আর এই পাশে বোঝা গেছে। পরের অঙ্কটা দেখি। বলছি 1 ও 2 এর মধ্যখানে 6টি মূলদ সংখ্যা লিখি, 6টি। ভালো করে বুঝবে। 1 ও 2, 2 এর মধ্যখানে মূলদ সংখ্যা কটা লিখতে বলছে, 6টা। 1 ও 2 এর মধ্যখানে 6টি মূলদ সংখ্যা লিখতে। তাহলে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2, n ইকুয়াল টু কি বলেছি, যে কটি মূলদ সংখ্যা লিখতে হবে এখানে কটা লিখতে হবে, 6টা। তাহলে কি লিখবো, n ইকুয়াল টু 6। এবার দেখো 6টা লিখতে বলছে, তাই দেখো কেমন লিখছি, x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d, x প্লাস 6d। 6d তে গিয়ে কেন থামলাম, 6টি মূলের সংখ্যা বের করতে হবে, যদি 7টি বের করতে হবে তাহলে x প্লাস 7d তে গিয়ে থামতাম। আচ্ছা, এবার d এর ভ্যালুটা কিভাবে বের করব, আমরা সবাই জানি d ইকুয়াল টু y মাইনাস এক্স বাই n প্লাস 1। y এর ভ্যালু কত, 2, x এর ভ্যালু কত, 1 বসালাম, n এর ভ্যালু কত, 6 প্লাস 1, তাহলে 1/7। তাহলে d এর ভ্যালু কত, 1/7, ঠিক আছে। এবার দেখো x, x সমান কি বলেছিল, x সমান বলেছিল 1, তাহলে 1 প্লাস 1/7, x সমান 1। এটা তোমরা একটু ক্যালকুলেশনটা একটু দেখে নিও, হ্যাঁ। তোমরা দেখলেই বুঝতে পারবে, খুবই ইজি। আমি শুধু ডি এর মানটা বসাচ্ছি আর এক্স এর মানটা বসাচ্ছি, সরি, ডি আর এক্স এর মান বসাচ্ছি। এক্স এর মান হচ্ছে 1 আর ডি এর মান হচ্ছে 1/7। এক্স এর মান 1 আর ডি এর মান হচ্ছে 1/7, ঠিক আছে। এই যদি ক্যালকুলেশন করে তাহলে এটা হচ্ছে 8/7, ঠিক আছে। এটা হচ্ছে এই 2 এর সাথে 1 এর সাথে গুণ করলে তাহলে 1 প্লাস 2/7, সেটাকে যদি করা হয় 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। তাহলে কটা মূল্য সংখ্যা বের করলাম, 6টা। এবার এদেরকে সংখ্যা রেখায় বসাতে হবে। এবার কিন্তু তার আগে এদেরকে সংখ্যা রেখায় বসানোর ওপরে যেহেতু বড় সংখ্যা, তাহলে এদেরকে আবারও ভাগ করতে হবে। 8/7কে ভাগ করলে 1 পূর্ণ 1/7, এই প্রসেসে
1/7 এই প্রসেসে এই সব কটার ভাগ করবে, ঠিক আছে? ভাগ করবে কি আসবে দেখেন, 1/1/7, 1/2/7, 1/3/7, 1/4/7, 1/5/7, 1/6/7। এটা 5, হ্যাঁ, এটা 5। এবার এদেরকে সংখ্যা রেখায় বসে দেবে। এদেরকে সংখ্যা রেখায় মানে হচ্ছে এরা বোঝাচ্ছে একটা জিনিসই, যে এরা সবাই একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। 1 আর 2 এর মধ্যিখানের অবস্থান হবে, এবং 1 আর 2 এর মধ্যিখানে 6টা ঘর হবে, যেহেতু নিচে সবার 7 আছে তাই নিচে যেটা থাকবে তার চেয়ে 1 ঘর কম, তাহলে 1 আর 2 এর মধ্যিখানে 6টা ঘর হবে। বোঝা গেছে? 6টা ঘর হবে টোটাল। দেখে নাও কিভাবে বসাচ্ছি সংখ্যা রেখায়। সরি, 1/1/7, 1/2/7, 1/3/7, 1/4/7, 1/5/7, 1/6/7। আর 0 এর পাশে -1, -2, -3। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তার অবস্থান। ঠিক আছে, বোঝা গেছে? সরি, এখান থেকে হবে। ঠিক আছে, এই হচ্ছে তার অবস্থান। এটাকে সংখ্যা রেখে বসলে এরকম আসবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। বলছি 1/5 ও 1/4 মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। রুলস কিন্তু একই। ওই 1/5, 1/4 এই সংখ্যাগুলোকে দেখে ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, 1 আর 2 এর যা যোগ, 1/5, 1/4 যোগ করলে, যোগ যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই ইজি। বোঝা গেছে? কিন্তু এতে বলেছে 3টে, তাই 1/5 ও 1/4 কটা মূলদ সংখ্যা বের করতে বলেছে? 3টে। এইটা মনে রেখো, x = 1/5, x = 1/5, y = 1/4, n = কি হবে তোমরা বলো, আগে বলো। 3, তাহলে 3। ঠিক আছে, এবার দেখো 3টে মূলদ সংখ্যা বের করতে, তাহলে ফার্স্ট কি করে নেবো, x + d, x + 2d, x + 3d। ঠিক আছে, করে নিলাম। এবার দেখো d এর মানটা কি করে বের করব, y - x n + 1, y এর ভ্যালু কত, 1/4, x এর ভ্যালু 1/5, n এর ভ্যালু হচ্ছে 3 আর 1। 4 আর 5 এর লসাগু করলে 20, 4 5 -4/4, তাহলে 1/20 ইন্টু 1/4 = 1/80। তাহলে d = কি, d = 1/80। ঠিক আছে, d = 1/80। x এর ভ্যালু কত, 1/5, বসাও। 1/5 + 1/80, 1/5 + 2 ইন্টু 1/80, 1/5 + 3 ইন্টু 1/80। 5 আর 80 লসাগু করলে কি হবে, 80। 16 + 1, এটাও সেম। 2 এর 80, 2 এর সাথে 1/80 গুণ করলে তাহলে 2/80, 3 এর সাথে 1/80 গুণ করলে তাহলে 3/80। তাহলে 5 আর 80 লসাগু করলে 80, তাহলে 16 + 2, আর এটা হচ্ছে 16 + 3, 17/80, 18/80, 19/80। এই 3টে মূলদ সংখ্যা, কিন্তু এদেরকে সংখ্যা রেখায় বসাতে বলে দিই বলে এদের বের করতে হবে না। আচ্ছা, পরেরটা দেখি। বক্তব্যটি সত্য হলে টি, মিথ্যা হলে এফ বসাই। দুটি পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। বলছি দুটো পূর্ণ সংখ্যা, এই দুটো। পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা হচ্ছে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। দুটি পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ করে কি আমরা পূর্ণ সংখ্যা পাই? দেখে নেই দুটো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি, 0, -1, -2 করে অসীম এই সাইডে যাওয়া যায়, 1, 2 করে অসীম যাওয়া যায়, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার বলছি দুটি পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ করে কি আমরা পূর্ণ সংখ্যা পাই?
আমি ধরে নিলাম 4 আর 1 দুটো পূর্ণ সংখ্যা। 4 আর 1 এর গুণ করলাম 4, 4 আর 1 এর হচ্ছে বিয়োগ করলাম 3 পূর্ণ সংখ্যা, 4 আর 1 এর যোগ করলাম 5 পূর্ণ সংখ্যা। তার মানে কি, যে একের দাগ যেটা বলছে সেটা হচ্ছে ট্রু। দুটো পূর্ণ সংখ্যাকে গুণ, বিয়োগ এবং ভাগ করে পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে একের দাগ হচ্ছে ট্রু। দুইয়ের দাগ কি বলছে, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে কি সর্বদা পূর্ণ সংখ্যা পাই? দুইয়ের দাগ ফলস হবে। কেন ফলস হবে? 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 8 কে যদি 3 দিয়ে ভাগ করা হয় কি বেরোবে? পয়েন্ট, দশমিক চলে আসবে। তো সেক্ষেত্রে 4 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তার মানে কি, দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করে আমি কখনো পূর্ণ সংখ্যা পেতেও পারি, আবার নাও পেতে পারি। তাহলে কি হবে? দুইয়ের দাগটা ফলস। এবার বলছে 9 এর দাগ, দুটি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে ভাজক শূন্য নয়, করলে কি সংখ্যা পাবো লেখো। দুটি মূলত সংখ্যা ধরে নিলাম 12 ও 6, 12 আর 6 গুণ করলাম 72, 12 আর 6 যোগ করলাম 18, 12 আর থেকে 6 বিয়োগ করলাম 6, আর 12 কে 6 দিয়ে ভাগ করলাম 2। এই সংখ্যাগুলো পাচ্ছি, আর এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, 72, 18, 6, 2 এই সংখ্যাগুলো পাচ্ছি। তো কোষে দেখি 1.1 কমপ্লিট হলো। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আমাদের পজিটিভ থিঙ্কিং এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা ক্লাস 8 to 10 একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি। যারা যারা এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই আমরা আমরা সায়েন্স টু আর্টস, আর্টস টু সায়েন্স, যা যা সাবজেক্ট আছে সব সাবজেক্ট পড়াবো। আমাদের আলাদা আলাদা টিচার আছে। টোটাল সাবস্ক্রিপশন হচ্ছে 599 টাকা। ঠিক আছে, টোটাল 599 টাকায় আমরা অল সাবজেক্ট পড়াবো 1 ইয়ার্সের জন্য। তো তোমরা যত শীঘ্রই সম্ভব আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে রাখবো, কন্ট্যাক্ট নাম্বার। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যদি তুমি উপকৃত হয়ে থাকো, যদি তুমি মনে করো তোমার বন্ধুদেরকে উপকৃত করবে, তবে। তো বন্ধুরা, চললাম, পরের ভিডিও দেখা হবে কোষে দেখি 1.2 নিয়ে।